চন্দ্রলাল বসু। জন্ম 6 আগস্ট 1897, মৃত্যু 22 জুলাই 1986। তিনি ছিলেন শিশু সাহিত্যিক। মূলত তিনি শিশুদের জন্য পাঠ্যপুস্তক রচনা করেছিলেন এবং বিশেষ করে জনপ্রিয়তা লাভ করেছিলেন রমলা উপন্যাসটির জন্যে। তাঁর অন্যান্য রচনাগুলির কয়েকটি হল সোনার হরিণ, রক্তকমল, কল্পলতা, জীবন নায়ক, সোনার কাঠি, সহযাত্রিনী। আজ সবার জন্য তাঁর লেখা ভয়ের গল্প ভেরনল। উত্তর ভারতের নানা স্থানে ঘুরতে ঘুরতে নৈনিতালে এসেছি। নভেম্বরের শেষে নৈনিতাল প্রায় জনহীন। আমাদের হোটেলের দোতলায় আমি আর একজন বাঙালি প্রৌঢ় ডাক্তার, 2 জন আছি। হোটেলটি পাহাড়ের মাথায় বনের ধারে। নিচে নীল হ্রদ, পাহাড় ঘেরা। কখনো মরকতমণির মতো ঝকমক করে, কখনো গলিত পোখরাজের মতো। রৌদ্র তপ্ত সুনির্মল দিন, জ্যোৎস্নাময় সুশীতল পাণ্ডুর রাত্রি, চারিদিকে অপূর্ব নিস্তব্ধতা। সমস্ত দিন হ্রদটি দর্পণের মতো স্থির ছিল। রঙিন বাংলোর শাড়ি, সবুজ বন, নীলাকাশ, মেঘের স্তূপ, তার উপর নানা রূপ ও বর্ণের প্রতিবিম্ব। সন্ধেবেলায় পশ্চিমাকাশে মেঘপুঞ্জে রঙের ঠেলাঠেলি। দিগ্বধূরা হোলি খেলায় মেতে উঠল। হ্রদ সুবর্ণ বর্ণ। তারপর পাইন বনের পিছনে চাঁদ উঠল। পাহাড়ের তলায় ঘন অন্ধকারময় হ্রদ রহস্যময়ী নারীর কালো চোখের মতো। ডিনার খেয়ে যখন ঘরের সামনে কাঁচ ঘেরা বারান্দায় বসলুম, বৃষ্টি পড়ছে। চারিদিকে সজল অন্ধকার। দেবদারু বন আন্দোলিত করে ঝোড়ো বাতাস উঠছে ক্ষুব্ধ ক্রন্দনের মতো। বারান্দায় বসে থাকা গেল না, ঝড়ের জন্য নয়, দাঁতে অসহ্য বেদনা অনুভব করলুম। পা মারির শেষে একটু ব্যথা 2 দিন ধরে রয়েছে। সারা রাত্রে ঝড়ের মধ্যে ব্যথা অসহ্য মনে হলো। দাঁতের স্নায়ুগুলি যেন ছিঁড়ে যাচ্ছে, ভয়ঙ্কর যন্ত্রণা। ঘরে ঢুকে দেখলুম অ্যাসপিরিন বা বেদনানাশক কোনো ওষুধই সঙ্গে নেই। রাত 12টা হবে, বাইরে ঝড় উঠেছে। ওষুধের জন্য কোথায় যাওয়া যায়? মনে পড়ল আমার ঘরের পরে 2টি খালি ঘর। তার পরেরটাতে প্রৌঢ় ডাক্তার সরকার আছেন। তার কাছে নিশ্চয়ই কোনো ওষুধ পাওয়া যাবে। ডাক্তারের সঙ্গে একদিন সামান্য আলাপ হয়েছিল। অদ্ভুত মানুষ মনে হলো। তিনি সমস্ত পৃথিবী 2 বার পরিভ্রমণ করেছেন। কোনোদিন দেখি বারান্দায় বেতে ইজি চেয়ারে স্তব্ধ বসে আকাশে মেঘের লীলা হ্রদে খেলা দেখছেন। কোনোদিন দেখি মোটা চাবুক হাতে ঘোড়ায় চড়ে ছুটে চলেছেন ভীমতালের দিকে। 6 ফুট লম্বা দীর্ঘ দেহ, সুঠাম দৃঢ়, বৃদ্ধ শাল গাছের মতো। সবসময়ে ছাই রঙের একটা স্যুট পরে, চোখে কালো কাঁচের চশমা, রেখাঙ্কিত মুখে আরক্তিম ভাব, নাকের ডগায় লাল ছাপ, কাজ করায় ফ্রেমের নিচে টক টক করে। দাঁতের যন্ত্রণা অসহনীয় হয়ে উঠল। ডাক্তারের ঘরে যাওয়া ছাড়া উপায় নেই। করিডোরের এক কোণে একটি মৃদু আলো জ্বলছে। ডাক্তারের ঘরের দরজার ওপরে 3টে টোকা দিলুম, ডাক্তার সরকার। ভেতর হতে উত্তর এলো, আত্রে, অর্থাৎ দরজা খুলে আসুন। দরজা ভেজানো ছিল, একটু ঠেলতে খুলে গেল। ঘরে প্রবেশ করে দেখলুম স্প্রিং গদিওয়ালা রেক্সিন মোড়া লম্বা সেতটিতে ডাক্তার সরকার অর্ধশয়ানভাবে সামনের জানলার দিকে চেয়ে। জানলার কাঁচের ওপরে বৃষ্টির ঝড় আছড়ে পড়ছে ক্ষুব্ধ তরঙ্গোচ্ছ্বাসের মতো। বাইরে ঝঞ্ঝার আর্তনাদ, কিন্তু ঘরের ভেতরে অদ্ভুত স্তব্ধতা। সেতটির পিছনটা দরজার দিকে। ডাক্তার সরকার আমার প্রবেশ দেখতে পাননি। তিনি বলে উঠলেন, আসুন হের রোজেনবার্গ, আপনার প্রতীক্ষাই করছিলুম। হের রোজেনবার্গ? এই হোটেলে কোনো জার্মানকে তো কখনো দেখিনি। চেঁচিয়ে বললুম, আমি
কিছু মনে করবেন না, দাঁতে অসহ্য যন্ত্রণা। চমকে তিনি লাফিয়ে উঠলেন। চশমায় কালো কাঁচ ঢাকা চোখ, দেখা গেল না। কুঞ্চিত কপালের উপরে কালো সাদা চুলগুলি চকচক করতে লাগলো। ও ও আপনি কি চাই? দেখুন, দাঁতে বড় ব্যথা, যদি আপনার কাছে কোনো ওষুধ থাকে। আমার অ্যাসপিরিন। ব্যথা? ভালো, যত ব্যথা পাবেন জীবনকে তত গভীরভাবে অনুভব করতে পারবেন। যার যত বেদনাবোধ সে তত উচ্চ স্তরের জীব। দেখুন, ডাক্তার যদি দার্শনিক হয়ে ওঠেন রোগীর অবস্থা বড় সঙ্গীন হয়। ডাক্তার দার্শনিক? কোথায় ব্যথা বলুন? দাঁতে, এই এই বাঁ মাড়িতে। স্নায়ুগুলি কে ছিঁড়ে। থাক থাক, ব্যথার বর্ণনা করতে হবে না, আমি বুঝেছি। বসুন বসুন বসুন, ওই সোফায় বসুন। কি লিকার আপনি ভালোবাসেন? কুমেল, বেনিডিকটিন? আমার এখানে কয়েক রকম আছে মাত্র। সামনের ছোট টেবিলে নানা বর্ণ ও আকৃতির বোতল ও ছোট ছোট লিকার গ্লাস। না, আমি কিছু খাই না। খান না? খেলে দাঁতে ব্যথা হতো না। খুব যন্ত্রণা হচ্ছে দেখছি। আচ্ছা, দেখি একটা ওষুধ আছে। ডাক্তার সরকার লেখবার টেবিলের ড্রয়ার থেকে একটি ছোট শিশি বের করলেন। শিশি হতে দুটি চ্যাপ্টা বড়ি এক মাঝারি গ্লাসে রাখলেন। তারপর একটা বড় বোতল হতে সোনালী তরল পদার্থ গ্লাসে ঢেলে দিলেন। গ্লাসটা নেড়ে আমার হাতে দিয়ে বললেন, নিন, খেয়ে ফেলুন। একটু হালকা বর্দ দিলুম, ওতে ওষুধের কাজ ভালোই হবে। আর আমার ঘরে জল নেই, চাকরটা সন্ধ্যা থেকে পলাতক। ভাবুন, ওষুধের অনুপান হচ্ছে দক্ষিণ ফ্রান্সের সূর্যালোক পুষ্ট রক্তিম দ্রাক্ষারস। ব্যথা দূর করবার জন্য তখন কেউ হাতে বিষ দিলেও খেয়ে ফেলতে পারতুম। বড়ি মিশ্রিত বর্দ এক চুমুকে খেয়ে ফেললুম। ডাক্তার সরকার আমার মুখোমুখি বসলেন, সেত্তিতে হেলান দিয়ে। ছোট গ্লাস হতে এক চুমুক সাতরোজ খেয়ে বললেন, কেমন মনে হচ্ছে? বেদনা কম মনে হচ্ছে। ব্যাস, তাহলেই হলো। বেদনা হয়তো আপনার আগেকার মতোই আছে, তবে ওই যে মনে হচ্ছে বেদনা নেই, তাহলেই হলো। আসল হচ্ছে মনে, আর মন দিয়ে যা অনুভব করি না তাই মিথ্যা। বসুন, গল্প করা যাক। এ ঝড়ের রাতে কি আর ঘুম হবে এখন? বেশ তো, আপনি একটা গল্প বলুন। আপনার জীবনে অনেক অভিজ্ঞতা, কত দেশ, কত রকম মানুষ দেখেছেন, তার উপরে আপনি ডাক্তার, কত রকম রোগী। ডাক্তারের রোগী দেখা ক্লিনিক্যাল আই দিয়ে দেখা, সত্যিকার দেখা নয়। যে দেখায় বেদনা নেই, হৃদয়ের ব্যথা নেই, আতঙ্ক নেই, সে দেখা সত্যি দেখা নয়। কিন্তু দেখায় আনন্দও তো থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, থাকতে পারে, কিন্তু সব গভীর আনন্দানুভূতির সঙ্গে তীব্র বেদনাও রয়েছে। শুধু শুধু মনের ব্যথা নয়, দেহের ব্যথাকেও যত রকম ভাবে, যত নূতন নূতন করে জানতে পারবেন, জীবনকে তত গভীর ভাবে জানবেন, প্রাণের মর্মস্থলে গিয়ে পৌঁছবেন। এই এই দেহ মনের বেদনার অভিজ্ঞতায় আমাদের সত্তা গড়ে ওঠে, আমাদের ব্যক্তিত্ব প্রকাশিত হয়। আপনার জীবনে বহু অভিজ্ঞতা আছে মনে হয়। হ্যাঁ, নব নব অনুভূতি লাভের তৃষ্ণা আমাকে সারা জীবন দিশেহারা করেছে। ডাক্তার রূপে আমাকে দেখতে হয়েছে মানুষের দেহ মনের ভাঙনের রূপ, তারপর তারপর বেদনার মূর্তি। সেজন্য প্রকৃতির বা মানব সৃষ্ট পরিপূর্ণ সৌন্দর্য দেখবার জন্য আমি দেশ হতে দেশান্তরে ঘুরেছি। দেহের সমস্ত স্নায়ু, শিরা উপশিরায় রক্তস্রোত দিয়ে প্রাণের গতি, উল্লাস, আনন্দময় অভিব্যক্তি অনুভব করতে চেয়েছি। এমনি ঝড়ের রাতে আমি সাঁতরে পদ্মা পার হয়েছি, বন্যায় নগর গ্রাম ভেসে যেতে দেখেছি। কারাকোরাম পর্বতের 17,000 ফিট উঁচুতে তুষার নদী পার হয়ে কাশ্মীর হতে খোটান গেছি। মোটর কারে সাহারা মরুভূমি অতিক্রম করেছি, উগান্ডার জঙ্গলে সিংহ মেরেছি। কত অপূর্ব বস্তু, কত অপরূপ দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। শ্রীনগরে
ডাল হ্রদে রঙিন সন্ধ্যা, অন্ধকার রাত্রে তাজমহল, প্রয়াগে কুম্ভমেলা, মিসিসিপির ঘন অরণ্য। এসব অভিজ্ঞতা আমার আত্মাকে মূর্ত করেছে বটে, কিন্তু আমার সত্তার বিকাশ হয়েছে মানব অন্তরের বেদনার অনুভূতিতে। ডাক্তার সরকার চুপ করলেন। ঝোড়ো বাতাসে কাঁচের জানলা ঝনঝন করে উঠল। অন্ধকার আকাশের এক প্রান্ত হতে অপর প্রান্ত বিদ্যুৎ চমকে গেল। ঘন নীল পর্দা ঘেরা আলো কেঁপে কেঁপে উঠল। আমি ধীরে বললুম, আচ্ছা, আপনি হের রোজেনবার্গ নামে কার আগমনের প্রতীক্ষা করছিলেন? ডাক্তার সরকার চমকে সোজা হয়ে বসলেন। তার চশমার কাঁচ চকচক করতে লাগলো, অন্ধকার রাত্রে কালো চোখের মতো। বোতল থেকে একটু সুরা ঢেলে পান করে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন। তারপর আমার দিকে চুরুটের বাক্স এগিয়ে দিয়ে বললেন, একটা চুরুট ধরান। গল্পটা আপনাকে তাহলে বলি। মুনশেনে ডাক্তারি পরীক্ষায় পাশ করে আমি কিছুদিন সুইজারল্যান্ডে ডাভোসে এক যক্ষা স্যানিটোরিয়ামে কাজ করি। এমনি নভেম্বর মাসের শেষাশেষি একবার ডাভোস থেকে প্যারিসে আসি। গাঁড়দালিওতে যখন নামলুম, রাত 11টা হবে। কুলিকে জিনিস বুঝিয়ে দিচ্ছি, ওভারকোটের ওপর কে যেন থাপ্পড় মারলে। হের ডক্টর! ফিরে দেখি রিচার্ড রোজেনবার্গ, আমাদের স্যানিটোরিয়ামের একটি রোগী। লোকটির বয়স 40-এর কাছাকাছি হবে। দেখতে আমার চেয়েও লম্বা, বহুদিন রোগে ভুগে শীর্ণ শুষ্ক মুখ, চোখে একটা তীব্র ক্ষুধিত দৃষ্টি। তার বাঁ পায়ের গোড়ালির এক হাড়ে যক্ষা। 6 বছর স্যানিটোরিয়ামে বাসের পর প্রায় সেরে গেছে। এখন ক্রাচের সাহায্যে বাঁ পা তুলে খটখট করে ঘুরে বেড়ায়। লোকটি জাতিতে সুইস। তার পূর্বপুরুষ এসেছিলেন নরওয়ে থেকে। জুরিকের এক ধনী মহাজনের একমাত্র সন্তান। বিস্মিত হয়ে বললুম, আপনি এখানে? পরশু আপনার জ্বর হয়েছিল। আপনার তো স্যানিটোরিয়াম থেকে বার হওয়া বারণ। আমি পলাতক, হের ডক্টর। প্রাণ হাঁপিয়ে উঠেছিল। আপনি কোন হোটেলে যাচ্ছেন? ল্যাটিন কোয়ার্টারে আমার এক জানা সস্তা হোটেল আছে, সেখানে ঘর রাখতে বলেছি। চলুন, আপনার সঙ্গে যাব। একা বড় হোটেলে গিয়ে থাকতে ভালো লাগবে না। ছাত্রদের থাকবার হোটেল তো। পথে ট্যাক্সিতে রোজেনবার্গ বললেন, তার মাথায় মাঝে মাঝে অসহ্য যন্ত্রণা হয়। তার বিশ্বাস তার মস্তিষ্কে ক্যান্সার হচ্ছে। জুরিখে এক ডাক্তার নাকি বলেছেন ছোট একটা টিউমারও হতে পারে। প্যারিসে বড় ডাক্তার দেখাবার জন্য তিনি স্যানিটোরিয়াম থেকে অনুমতি নিয়ে এসেছেন। তার বিশ্বাস একটা ক্যান্সার কোথাও হচ্ছে। কথাটা আমি বিশ্বাস করলুম না। আমার হোটেলে আমার ঘরের কাছেই রোজেনবার্গের জন্য ঘর ঠিক করে দিলুম। শোবার উদ্যোগ করছি। ট্রেনের সুট বদলে সাজসজ্জা করে রোজেনবার্গ আমার ঘরে এসে ঢুকলেন। বললেন, চলুন একটু বেরোনো যাক। আমি বড় শ্রান্ত। 6 বছর পরে প্যারিসে এলুম, এর মধ্যে শেষ। টেন্ডার ইজ দ্য নাইট। আপনি ঘুরে আসুন, আমি জামা কাপড় ছেড়ে ফেলেছি। রোজেনবার্গ বললে, সেন নদীর তীরে একবার ঘুরে আসতে না পারলে রাত্রে ঘুম হবে না। আচ্ছা বন্যই। বিছানাতে শুয়ে শুয়ে শুনতে লাগলুম হের রোজেনবার্গ সরু সিঁড়ির কাঠের ওপর ক্রাচের খটখট শব্দ করে দ্রুত নেমে চলেছেন প্যারিসের পথে আনন্দ লাভের সন্ধানে। পরদিন সকালে খবর নিয়ে জানলুম রোজেনবার্গ অকাতরে ঘুমোচ্ছেন। রাত 3টের সময় মত্তাবস্থায় হোটেলে ফিরেছিলেন। এরপর 7 দিন রোজেনবার্গের সঙ্গে দেখা হয়নি। রাত্রে পুচিনির টস্কা দেখে অপেরা প্রাসাদ হতে রাস্তায় বেরিয়েছি। ওভারকোটের ওপরে এক থাপ্পড় মেরে কে বললে, হের ডক্টর! পিছন ফিরে দেখি রিচার্ড রোজেনবার্গ। হের ডক্টর, কেমন লাগলো অপেরা? চমৎকার। চলুন, কাছে ইটালিয়ান রেস্তোরাঁ আমার জানা আছে, চমৎকার মোজেল মদ রাখে। 1913 সালের যুদ্ধের ঠিক আগের বছরের মোজেল মদ। না এলে আমি সত্যিই দুঃখিত হব। অপেরার সঙ্গীত লহরী শ্রবণে অন্তর তখন উল্লসিত। সার্লিয়াপেনের সুরদীপ্ত মহান কণ্ঠধ্বনি কানে বাজছে। বললুম,
চলুন আজ রাত্রে একটু হল্লা করা যাক। রেস্তোরাঁতে কিছু খেয়ে আমরা অপেরার কাছে একটা ক্যাফেতে এসে বসলুম। পথের ফুটপাতে অর্ধেক জুড়ে টেবিল চেয়ারের সারি, পাশ দিয়ে নানা রকম নরনারীর স্রোত অবিরাম চলেছে। রোজেনবেয়ার, প্যারিসের জীবন এখন কেমন উপভোগ করছো? বড় বেদনা, মাথার মধ্যে অসহ্য বেদনা হয়। পকেট থেকে সে একটা ছোট শিশি বের করে ছোট টেবিলের ওপরে রাখলে। কিছুক্ষণ পর শিশি থেকে দুটো বড়ি বার করে কফির সঙ্গে খেয়ে ফেললে। 2 ঘন্টা অন্তর এই অ্যাসপিরিন খাচ্ছি, না খেলে যন্ত্রণায় মরে যাব। কোনো ডাক্তার দেখালে? দেখালুম বই কি। ডাক্তার লেভি বললেন মাথার নয়, পেটে, লিভারের কাছে টিউমার মনে হচ্ছে, ক্যান্সারের পূর্ব লক্ষণ হতে পারে। তবে আমি জানি ক্যান্সার ক্যান্সার ও ক্যান্সারই হবে। ক্যান্সারে আমার মা মরেছেন। ওহ ওহ ওহ, সে কি যন্ত্রণা, সে কি অসহ্য যন্ত্রণা। সহসা সে থামল। দেখলুম জ্বালাময় তীক্ষ্ণ দৃষ্টিতে পথের সুসজ্জিতা বারবিলাসিনীদের দিকে চেয়ে আছে। 3টির উপজিবা চলেছে শিকারের সন্ধানে। রোজেনবেয়ার্গের চেয়ারের পাশে খাড়া করা ক্লাস দুটির দিকে বক্র দৃষ্টিতে চেয়ে তারা চলে গেল। রোজেনবেয়ার্গের শীর্ণ মুখ আরো কালো হয়ে উঠল। বললুম, ডাক্তাররা তো নিশ্চিত রূপে কিছু বলছেন না। নিশ্চিতভাবে কে কি বলতে পারে? অহর্নিশে এই যে অসহ্য বেদনা, এই যে অসহ্য বেদনা অনুভব করছি। ক্যান্সার রোগীকে দণ্ডে দণ্ডে পলে পলে মরতে আমি দেখেছি। তার সব সিস্টেম আমি জানি। গার্স আরও 2 গ্লাস। আচ্ছা আচ্ছা, আপনি ডাক্তার, ক্যান্সারের কোনো চিকিৎসা আছে? এখনো পর্যন্ত আমাদের জানা নেই। নানা পরীক্ষা চলছে। শুধু রোগীরা অসহ্য যন্ত্রণা ভোগ করে মরে। একদিন তো আমাদের প্রত্যেককেই মরতে হবে। ক্যান্সারের রোগী যদি আত্মহত্যা করে তাতে দোষ কি? ডাক্তার? প্রাণ অমূল্য। প্রাণকে আমরা এখনো সৃষ্টি করতে পারিনি। স্বইচ্ছায় তাকে বিনাশ করার অধিকার কি আছে? শুধু যন্ত্রণা ভোগের অধিকার আছে? আমি আত্মহত্যা করতে পারি। আমার মা নেই, বাবা 2 মাস হলো মারা গেছে, কিন্তু এক বুড়ি দিদিমা আছে। তিনি মনে বড় আঘাত পাবেন। গার্স, এই নোটটা ভাঙিয়ে আনো দেখি। ক্যাফের এক খিদমতকার এগিয়ে আমাদের কাছে এলো। রোজেনবেয়ার্গ তার বুকের পকেট থেকে একটা মোটা মানিব্যাগ বের করলে। নানা রঙের নোটে ভরা। নোটের তাড়া থেকে একখানি 1000 ফ্রাঙ্কের নোট বের করে গার্সের হাতে দিলে। তারপর মানিব্যাগটা খুলেই টেবিলের ওপরে রাখলে। শুধু ক্যাফের নয়, রাস্তার লোকেও দেখতে পেল নোট ভরা মানিব্যাগ টেবিলের ওপরে পড়ে রয়েছে। ব্যাগটা তুলে রাখো রিচার্ড। এ ব্যাগে মার্ক ফ্রাঙ্ক ডলারে 30,000 ফরাসি ফ্রাঙ্কেরও বেশি আছে। রোজেনবেয়ার্গ কথাগুলি এত উচ্চ স্বরে বলল যে রাস্তার লোকও শুনতে পেলে। ক্যাফের লোকেরা আমাদের টেবিলের দিকে অবাক হয়ে চেয়ে রইল। আস্তে, এত চেঁচামেচি করছো কেন? ব্যাগটা পকেটে রাখো। এত টাকা পকেটে নিয়ে প্যারিসের রাস্তায় এরকম ভাবে ঘোরার মানে কি? মানে কি? বেশ বলেছ ডক্টর। আচ্ছা, তোমাকে ধাঁধা দেওয়া যাচ্ছে, উত্তর দাও। একটা লোক 30,000 ফ্র্যাঙ্ক পকেটে নিয়ে সবাইকে দেখিয়ে দেখিয়ে প্যারিসের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কেন? জীবনটা একটা গোলক ধাঁধা নয় কি? একবার প্রবেশ করলে সব সময় তা থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া যায় না। দেখো, এর চেয়ে কম টাকার জন্য প্যারিসের পথে লোক খুন হয়েছে। বাহ, বেশ বলেছ। শোনো ডাক্তার, তোমার সঙ্গে আমার দেখা হলো, ভালোই হলো। আমার যেরকম শরীরের অবস্থা, যে কোনো সময়ে যে কোনো কিছু ঘটতে পারে। আমার যদি হঠাৎ মৃত্যু হয়, দেখো আমি এখন লক্ষপতি। আমার সম্পত্তির অর্ধেক আমি এক ক্যান্সার রিসার্চ হাসপাতালে দিয়ে যেতে চাই। আমার একটা উইল আছে, স্যানিটোরিয়ামে, আমার ঘরে নয়, এক জায়গায় লুকোনো আছে। সেটা তোমাকে বলে যেতে চাই। সহসা রোজেনবেয়ার্গ চুপ করে পথের দিকে চাইলে
আমার কাছ দিয়েই একটি যুবক ও যুবতী যাচ্ছিল। যুবকটি কদাকার ভীম প্রকৃতির দেখতে, প্যারিসের গুন্ডা দলের মনে হয়। যুবতী কিন্তু পরমা সুন্দরী, সদ্য প্রস্ফুটিত সে পদ্মের মতো স্নিগ্ধ লীলায়িত মূর্তি। রোজেনবের্গ দাঁড়িয়ে তাদের দিকে চেয়ে ডাকলে, মাদলেন। মেয়েটি হেসে এগিয়ে এলো আমাদের টেবিলে, আমাদের দুজনের মাঝে চেয়ারে এসে বসলো। যুবকটি কিন্তু কোথায় সরে পড়লো। এলো মাদলেন, কি খাবে? চলো এক রেস্তোরাঁতে যাওয়া যাক, সন্ধে থেকে খাইনি, বড় খিদে পেয়েছে। মাদলেনের দুই চোখে কৌতুকময় হাসি। রোজেনবের্গ তার দিকে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে ধীরে বললে, আমরা এই খেয়ে এলুম, এই নাও, কাল সকালে খেয়েও। রোজেনবের্গ আবার ব্যাগ বের করে মাদলেনের হাতে একটা 500 ফ্র্যাঙ্কের নোট দিলে। ব্যাগের নোটের তারা রাস্তার লোক শুদ্ধ দেখতে পেলে। মাদলেনের নয়ন দুটি বিদ্যুৎ পর্ণা। আমি বললুম, অনেক রাত হয়েছে, এবারে যাওয়া যাক। হ্যাঁ ডাক্তার, আমরাও যাব, চলো মাদলেন। ট্যাক্সিতে মেয়েটি বসলো আমাদের দুজনের মাঝখানে। আমি চুপ করে বসে রইলুম। রোজেনবের্গ অনর্গল বকে যেতে লাগলো, দেখো ডাক্তার, আজকাল রাত্রে ভেরনল না খেলে আমার ঘুম হয় না। আচ্ছা, কোনো ভালো ঘুমের ওষুধ তোমার জানা আছে? তুমি দিতে চাও না, বুঝতে পারছি। মেয়েটি হেসে বলে উঠল, আমি জানি। আবেগের সঙ্গে রোজেনবের্গ বললে, কি? মেয়েটি উচ্চ হেসে বললে, সে বলবো না। তারপর সমস্ত পথ রোজেনবের্গ আমার সঙ্গে ভেরনলের গুণ ও ক্রিয়া সম্বন্ধে আলোচনা করতে করতে এলো। সে 3 থেকে 4 ট্যাবলেট খায়, কটা ট্যাবলেট খেলে মৃত্যু হওয়ার সম্ভাবনা, ড্যাভোসে কে কবে ভুলে বেশি ভেরনল খেয়ে মরেছে ইত্যাদি। হোটেলে ঢুকে রোজেনবের্গকে একটু আড়ালে ডেকে বললুম, মেয়েটি কে? সে অবাক হয়ে বললে, কে? আমি ওকে জানি? আমি ওকে চিনিই না। বিস্মিত হয়ে বললুম, তাহলে তুমি ওকে জানো না? তোমার সঙ্গে এত টাকা রয়েছে, ব্যাগটা না হয়। দেখলুম আমাদের ট্যাক্সির পেছনে আর একটা মোটরকার আসছিল। রোজেনবের্গের বিস্তীর্ণ পাণ্ডুর মুখে অদ্ভুত হাসি খেলে গেল। হের ডক্টর, এই পৃথিবীতে আমরা কে কাকে জানি? মেয়েটিকে নিয়ে রোজেনবের্গ তার ঘরে গেল। আমি আমার ঘরে গিয়ে কোচে ক্লান্ত হয়ে বসে পড়লুম। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, বাতাস বইছে খ্যাপা কুকুরের অবিশ্রান্ত আর্তনাদের মতো। সমস্ত হোটেল নিঝুম নিদ্রিত। ফায়ার প্লেসের উপর অষ্টাদশ শতাব্দীর পুরাতন ঘড়িটা শূন্যভাবে চেয়ে রইল। এ রাত্রে ঘুমোবার আশা নেই। জানলার সার্সির ঝনঝন শব্দে ঘুম ভেঙে গেল। ঝড় উঠেছে। বাহিরে উন্মত্তা প্রকৃতি, গর্জমান অন্ধকারে বিদ্যুতের ঝিকিমিকি, কিন্তু হোটেল অস্বাভাবিক নিস্তব্ধ। চমকে উঠলুম। রোজেনবের্গের ঘরে কি হয়েছে কে জানে। মেয়েটি নিশ্চয়ই কাজ শেষ করে চলে গেছে। পাশে স্নানের ঘরে জলের কল ভালো করে বন্ধ হয়নি। জলের ফোঁটা টপ টপ করে পড়ছে। মনে হলো কে যেন আমাকে ডাকছে, ডক্টর, হেড ডক্টর। কাঠের দরজার ভেতর দিয়ে অন্ধকার করিডোর পার করে সেই আহ্বান আসছে। ধীরে উঠে ঘরের দরজা খুললুম। অন্ধকার করিডোর। রোজেনবের্গের ঘরের দরজা ফাঁক করা। সেই ফাঁক দিয়ে হালকা আলোর রেখা পথের উপরে এসে পড়েছে। আলোর রেখা দেখে মনের সাহস হলো। চকিত পদে করিডোর পার হয়ে রোজেনবের্গের ঘরে প্রবেশ করলুম। স্তব্ধ ঘর। রোজেনবের্গ বিছানাতে চাদরের ওপরে স্থির হয়ে শুয়ে আছে। স্যুট ছেড়ে রাতের পোশাকও পরেনি, অতি স্থির শুয়ে, চোখে অচঞ্চল দৃষ্টি। পাশে ছোট টেবিলে ভেরনলের শূন্য শিশি, দুটি খালি বোতল ও খালি গ্লাস। মেয়েটি কোথাও নেই। ডাকলুম, রোজেনবের্গ, রিচার্ড। কোনো সাড়া নেই। কপালে হাত দিয়ে দেখলুম তুষার শীতল। হাত ধরে নাড়ি দেখলুম,
কোনো স্পন্দন নেই। জামা খুলে বুকের ওপরে কান চেপে শুনতে চেষ্টা করলুম বুকের ধুকপুকানি একটু আছে কিনা। চিরদিনের মতো হৃৎপিণ্ডের স্পন্দন থেমে গেছে। বাহিরে ঝড়ের বাতাস গর্জন করছে। বুঝলুম আমার আর কিচ্ছু করার নেই। ধীরে চোখ দুটি বন্ধ করে গায়ের ওপর একটি চাদর ঢাকা দিয়ে দিলুম। আবার মনে হলো কে আমায় ডাকছে, ডক্টর ডক্টর, হেড ডক্টর। নিজের ঘরে পরিশ্রান্ত হয়ে সোফায় বসতে শীতের রাতে ঘাম দিল। অন্ধকার করিডোর পার হয়ে কাঠের দরজার ভিতর দিয়ে সেই ডাক আমার সমস্ত ঘরে ধোঁয়ার মতো ভরে তুলেছে। একটা সিগারেট ধরালুম, একটা জানলা খুলে দিলুম। যদি বাইরের ঝোড়ো বাতাসের গর্জনে ঘরের এই ডাক ডুবে যায়। আহ্বান অতি মৃদু ছিল, তীব্র উচ্চ হয়ে উঠল। শুধু আমার নাম ডাকা নয়, খট খট শব্দ, সিঁড়ির কাঠের ধাপের ওপরে ক্রাচের খটখট শব্দে সুপ্ত হোটেলের স্তব্ধতা কেঁপে উঠছে। ক্রাচের শব্দ সিঁড়ি দিয়ে উঠে ঘরের সারি পার হয়ে অন্ধকার করিডোর অতিক্রম করে আমার ঘরের সম্মুখে এসে থামল। ঘরের দরজার উপরে 3টে টোকা পড়ল, হেড ডক্টর। তখন আতঙ্কে মূর্ছা যাওয়া উচিত ছিল, কিন্তু আমি আতঙ্ক রস অনুভব করতে চেষ্টা করছিলাম। রিচার্ড রোজেনবার্গের প্রেতাত্মা দেখতে আমি প্রস্তুত। বললুম, হাতরে। ধীরে দরজা খুলে গেল। অন্ধকার পটভূমিতে ছবির মতো রিচার্ড রোজেনবার্গের মূর্তি ফুটে উঠল, মোটা কালো ওভারকোট পরা, মাথায় ধূসর টুপি, 2 পগলে ক্রাচ, মুখের ওপরে ঘরের আলো পড়ে কাঁচের মতো চকচক করছে। চোখে ক্ষুধিত তীব্র দৃষ্টি নেই, বড় শ্রান্ত ঝিমানো ভাব, যেন বেতার তরঙ্গ যন্ত্র হতে কথাগুলি কানে এলো। হেড ডক্টর, আমি বাইরে যাচ্ছি, উইলের কথা বলতে এলুম। উইলটা আছে আমার স্যানিটোরিয়ামে, ফ্রাউ মায়ারের ঘরের টেবিলের 3য় ড্রয়ারে আছে। আচ্ছা বন্নুই, অনেক দূর যেতে হবে। মূর্তি মিলিয়ে গেল। অন্ধকারে বিমূঢ় চোখে চেয়ে রইলুম। খটখট শব্দ দূর হতে চলে যাচ্ছে। এতক্ষণে গা শিরশির করে উঠল, হাত পা ঠান্ডা হয়ে আসছে। নিজের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছি। 2 ঘরের পরে রোজেনবার্গের মৃতদেহ। সহসা করিডোরে কে যেন আলো জ্বাললে। চোখ ঝলসে উঠল। সিঁড়িতে যুবক দলের হাস্য, যুবতী দলের চঞ্চল পদধ্বনি। একদল চৈনিক ছাত্রছাত্রী হাস্যে গল্পে করিডোর মুখর করেছে। রাত 2টোর আগে তারা সাধারণত ফেরে না। ছাত্রের দল যে যার ঘরে দরজা বন্ধ করে দিলে আমিও আমার ঘরের দরজায় চাবি দিলুম। হোটেল আবার সুপ্ত, স্তব্ধ। ঝড় থেমেছে। খোলা জানলার কাছে একটা সিগারেট ধরিয়ে বসলুম আলোর আশায়। ডাক্তার সরকার চুপ করলেন। আমি নিঃশব্দে চুরুট টানতে লাগলুম। বাইরে ঝড় বৃষ্টি থেমেছে। মৃদু জ্যোৎস্নায় আকাশ থমথম করছে। ধীরে উঠে দাঁড়ালুম। ডাক্তার সরকার বলে উঠলেন, মিস্টার ঘোষ, আজ রাত্রেও আমার ঘুম হবে না দেখছি। কথাগুলি শুনে কোনো অজানা ভয়ে চমকে উঠলুম। এ যেন ডাক্তার সরকারের কণ্ঠস্বরই নয়। দেখুন তো, ওইখানে একটা শিশি আছে। হ্যাঁ, ওই হলদে শিশিটা। আমি আর উঠতে পারছি না, পায়ে কেমন ব্যথা হয়েছে। কয়েকটা ট্যাবলেট শিশি থেকে এই গেলাসে রাখুন। ভীত স্বরে জিজ্ঞাসা করলুম, কটা? কটা? এই 5-6টা। ওতে আমার কিচ্ছু হবে না, ওর কমে ঘুম হয় না। আপনি হয়তো 6টা খেলে। মন্ত্র চালিতের মতো 6টা ট্যাবলেট গেলাসে ফেলে তার সঙ্গে একটু মদ মিশিয়ে ডাক্তার সরকারকে দিলুম। তিনি এক চুমুকে সবটা খেয়ে বললেন, একটু বসুন। তারপর চোখ বুজে সেত্তিতে হেলান দিয়ে শুয়ে পড়লেন। আমি চুপ করে বসে রইলুম, পা যেন নাড়াতে পারছি না। ঘরে স্তব্ধতা পাথরের মতো ভারী। কতক্ষণ বসেছিলুম জানি না। কালের স্রোত যে বয়ে চলেছে সেই অনুভূতি হারিয়ে ফেলেছিলুম। মনে হলো খট খট শব্দ আসছে।
কাঠের মেঝের ওপরে ক্রাচের খটখট শব্দ। সে শব্দ সিঁড়ি দিয়ে উঠে আমার ঘরের পাশ দিয়ে বারান্দা পার হয়ে ঘরের সামনে এসে থামল। দরজার ওপরে 3টে টোকা, টক টক টক। ভয়ে শিউরে উঠলুম, চেঁচিয়ে উঠলুম, ডাক্তার সরকার, ডাক্তার সরকার। কোনো সাড়া নেই। প্রাণপণে চেঁচালুম, ডাক্তার সরকার, ডাক্তার। নিঃশ্বাস স্পন্দনহীন দেহ ডাক্তার সরকারের হাত ধরে ঝাঁকুনি দিলুম। বরফের মতো কনকনে হাত, নাড়ি খুঁজে পাওয়া গেল না। নাকের কাছে হাত রাখলুম, বুকের ওপরে কান দিয়ে চেষ্টা করলুম শুনতে। নিশ্চল হৃৎপিণ্ড, দেহে রক্ত চলাচল নেই। ডাক্তার সরকার মৃত? হয়তো ভেরনলের মাত্রা অধিক দিয়েছি। বিবর্ণ মুখ, সাদা মুখোশের মতো। আতঙ্কে বিহ্বল দৃষ্টিতে দরজার দিকে তাকালুম। দরজার ওধারে রিচার্ড রোজেনবেয়ার্গের প্রেতাত্মা, আর এধারে ডাক্তার সরকারের মৃতদেহ। কালো চশমার কাঁচের পেছনে চোখ দুটো নড়ে উঠল। শিউরে উঠলুম। ডাক্তার সরকার বলে উঠলেন, কি মিস্টার ঘোষ, আবার দাঁতের ব্যথা হচ্ছে নাকি? না। তবে ভয় পেয়েছেন? না, আমি মরিনি। অত সহজে মৃত্যু হয় না। আমার মনে হচ্ছিল সে রাত্রে প্যারিসের হোটেলে কিরকম আতঙ্ক অনুভব করেছিলুম তার কিছু আভাস পেলেন বোধ হয়। আপনি আপনি চমৎকার অভিনেতা দেখছি। অভিনয় করতে পারি বলেই তো এতদিন বেঁচে আছি। আচ্ছা, আপনি শুতে যান। আজ রাত্রে আর রোজেনবেয়ার গেল না। আপনি নিশ্চিন্ত হয়ে শুতে যান, একটু খেয়ে যান, ভালো ঘুম হবে। শুনুন, গল্পের শেষটুকু আপনাকে বলা হয়নি। সকালে কিন্তু রোজেনবেয়ার্গের মৃতদেহ হোটেলের ঘরে পাওয়া গেল না। 2 দিন পরে সেন নদীর জলে মৃতদেহ পাওয়া গেল। লোকে বলে গুন্ডারা রাতারাতি মৃতদেহ সরিয়ে নিয়ে গেছিল। কিন্তু আমার থিওরি হচ্ছে মাদলেন ওকে মারেনি। আপনার কি মনে হয়? আমি কোনো উত্তর না দিয়ে চলে এলুম। ঘরে এসে খোলা জানলার পাশে বসলুম। হ্রদের জলে জ্যোৎস্নার ঝিকিমিকি। ভাবতে লাগলুম, ডাক্তার সরকার কি উন্মাদ, নাকি সত্যি বানিয়ে গল্প বলতে ওস্তাদ? শেষ হলো ভেরনল। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আশা রাখব। ধন্যবাদ।